সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি মহান আল্লাহ পাকের রহমতে তোমরা বাড়িতে সুস্থ আছো। আমি তোমাদের কাছে আবারও ফিরে আসছি আমার রসায়ন ক্লাস নিয়ে। আমি মোহাম্মদ আফজাল হুসাইন, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ, পিএইচডি গবেষক, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ইউনিভার্সিটি অফ ঢাকা। আজকে তোমাদের সামনে যে একটা মজার বিষয় নিয়ে হাজির হয়েছি, আশা করি আজকের ক্লাসে তোমরা অনেক উপকৃত হবে। বিশেষ করে তোমাদের যে ইয়ার চেঞ্জ পরীক্ষা আসতেছে, প্রথম পত্রের উপর আমি পুরো অধ্যায়ের ভিত্তিক সম্পূর্ণ বইয়ের উপর অধ্যায় ভিত্তিক আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে আমার বিষয়গুলো নোট করে রাখো। আশা করি তোমাদের পরীক্ষার জন্য আজকের আলোচনাটা অনেক ফলপ্রসূ হবে। আমি তোমাদের 5টা অধ্যায়ের মধ্যে যে প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এই প্রথম অধ্যায়ের উপর ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি। টপিকসগুলোর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট টপিকসগুলো হলো ল্যাবরেটরির যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল, আয়তনিক বিশ্লেষণের যন্ত্রপাতির ব্যবহার কৌশল, রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতা, পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত দ্রব্যের প্রভাব, মাইক্রো ও সেমি মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি, ও সর্বশেষ যে টপিকটা ভেরি ইম্পর্টেন্ট টপিকস, ল্যাবরেটরিতে অগ্নি নিরোধন ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসার ব্যবহার বিধি। এখান থেকে তোমাদের একটা উদ্দীপক হবে। এই উদ্দীপক আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। তোমাদের ক্লাসে এগুলোর উপর বিস্তারিত আলোচনা করেছি, সুতরাং আজকে এই বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা করব না। আমরা অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4 এর মধ্যে যে টপিকসগুলো আলোচনা করা প্রয়োজন, একটু জটিলতা আছে, আমি সেগুলো আলোচনা করে তোমাদের সামনে ইজি করব ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, অধ্যায় 1 আলোচনার পরে অধ্যায় 2 এর আলোচনা শুরু করতেছি। স্পেশালি অধ্যায় নাম্বার 2 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অধ্যায় নাম্বার 2 থেকে 2টি উদ্দীপক আসতে পারে। সেই 2টি উদ্দীপক কিভাবে আসবে তার একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে এখন আমি আলোচনা করব। এই 2টি উদ্দীপকের মধ্যে প্রথম উদ্দীপকটা আসতে পারে, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বোর্ডের দিকে তাকাও, পরমাণুর মডেল সমূহ, কোয়ান্টাম সংখ্যা ও আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, এগুলো মিলে একটা উদ্দীপক হতে পারে। আরেকটি উদ্দীপক হতে পারে, সেটি হচ্ছে দ্রাব্যতার উপরে। দ্রাব্যতার মধ্যে যে বিষয়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কোনটি পদক্ষেপ পড়বে, কোনটি পদক্ষেপ পড়বে না। এরকম একটা উদ্দীপক আমি তোমাদের সামনে বিস্তারিত উত্তর সহ আলোচনা করব। এছাড়া অধ্যায় নাম্বার 2 এর আরো একটি টপিকস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আয়ন শনাক্তকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা পরমাণুর মডেল, কোয়ান্টাম সংখ্যা এগুলোর উপর অনেক ক্লাস করেছো, দ্রাব্যতার উপরেও ক্লাস করেছো, কিন্তু আমি মনে করি দ্রাব্যতা বিষয়টা তোমাদের আরেকটু আলোচনা করলে তোমাদের উপকারে আসবে। এই জন্য আমি দ্রাব্যতার উপরে একটি উদ্দীপক
এই মুহূর্তে আমি সলিউশন করে দিব, সমাধান করে দিব। আশা করি তোমরা দ্রাব্যতার উপর ক্লিয়ার হবে। ওকে, আমি দ্রাব্যতার সমাধানটি করতে হলে, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসছো। একটি উদ্দীপক বোর্ডে আমি লিখেছি, দুটি পাত্র আছে। একটি পাত্রে আছে 10 মিলি 0.25 মোলার ফেরিক ক্লোরাইড, অন্য পাত্রে দেওয়া আছে 1 মিলি 0.5 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং উদ্দীপকে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল বা কেএসপি দেওয়া থাকবে। প্রশ্ন হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড পদক্ষেপ করবে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যখন দ্রাব্যতা দেওয়া থাকে কোনটি পদক্ষেপ করবে কোনটি করবে না এরকম প্রশ্ন আসে, তখন তোমাদের ব্রেনে একটা বিষয় কাজ করতে হবে। তোমরা জানো যে যদি কোনো দ্রবণের কেএসপি গ্রেটার দেন কেআইপি, অর্থাৎ দ্রাব্যতার গুণফলের মান আয়নিক গুণফলের চেয়ে যদি বেশি হয় তাহলে দ্রবণটি পদক্ষেপ করবে না, অসম্পৃক্ত দ্রবণ। যদি কেএসপি ইকুয়াল টু কেআইপি হয় তাহলে এতে পদক্ষেপ করবে না, কিন্তু দ্রবণটি সম্পৃক্ত। আবার যদি কেএসপি লেস দেন কেআইপি, অর্থাৎ কেআইপি এর মান বেশি হয়, আয়নিক গুণফলের মান বেশি হয় দ্রাব্যতার গুণফলের চেয়ে, তাহলে দ্রবণটি অতিপৃক্ত অর্থাৎ পদক্ষেপ করবে। সুতরাং আমাদের এই উদ্দীপকে যেহেতু ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা দেওয়া আছে, আমরা যদি আয়নিক গুণফলটাকে বের করে দ্রাব্যতার গুণফলের সাথে তুলনা করে দেখি, এইভাবে তুলনা করে দেখি, যদি কেআইপি এর মান যদি কেএসপি এর মানের চেয়ে বেশি হয় তাহলে দ্রবণটি পদক্ষেপ করবে। আর যদি কেএসপি এর মান অর্থাৎ দ্রাব্যতার গুণফলের মান যদি আয়নিক গুণফলের চেয়ে বেশি হয় তাহলে দ্রবণটি পদক্ষেপ করবে না। সুতরাং এখন কাজ হচ্ছে আমরা আয়নিক গুণফলের মানটাকে বের করব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। তোমাদের মনোযোগটা আরো গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করো। এই অঙ্কটি অনেক মজার, পরীক্ষায় আসার মতো। শুধুমাত্র আমাদের কলেজের পরীক্ষা না, ইভেন বোর্ড পরীক্ষাতেও এরকম কোশ্চেন অনেকবার আসছে। সুতরাং মনোযোগের বিকল্প নেই, আমি সলিউশনে আসছি। প্রথম পাত্রের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র একত্র করলে যে বিক্রিয়াটা হয় ফেরিক ক্লোরাইড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়াটি হচ্ছে ফেরিক ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা পেয়েছি, ফেরিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল বের করব। সুতরাং আমরা এই পাত্রে আছে ফেরিক, এই পাত্রে আছে হাইড্রোক্সাইড। ওকে, প্রথম পাত্রের ক্ষেত্রে 10 মিলি 0.25 মোলার ফেরিক ক্লোরাইড equal to 10 মিলি 0.25 মোলার ফেরিক আয়ন। প্রশ্ন হচ্ছে
কেন আমি ফেরিক ক্লোরাইড থেকে ফেরিক আয়ন লিখলাম? আমাদের প্রয়োজন হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল বের করব। যেহেতু ফেরিক হাইড্রোক্সাইড, সুতরাং আমরা প্রথমে ফেরিক আয়নের মানটাকে আলাদা করলাম, এরপর দ্বিতীয় পাত্র থেকে আমরা হাইড্রোক্সাইড আয়নের মানটাকে আলাদা করব। দ্বিতীয় পাত্র হচ্ছে 1 মিলি 0.5 মোলার ammonium hydroxide equal to 1 milli 0.5 molar hydroxide ion। আমরা দেখতে পাচ্ছি ফেরিক আয়ন ও হাইড্রোক্সাইড আয়নের মানগুলোকে আলাদা করছি। এবার আমরা ফেরিক আয়নের পাত্র দুটিকে মিশ্রিত করার পর ফেরিক আয়নের দ্রাব্যতা কি আসে? ওকে, আমরা জানি V1S1 equal to V2S2। এখানে ফেরিক আয়নের ক্ষেত্রে এখানে V1 হচ্ছে 10 মিলি, S1 হচ্ছে 0.25 মোলার, V2 হচ্ছে, অর্থাৎ মোট আয়তন হচ্ছে 10 মিলি প্লাস 1 মিলি। যেহেতু আমি পাত্র দুটিকে মিশ্রিত করার পর আয়নের মান বের করতেছি, সুতরাং মিশ্রিত অবস্থায় আয়তন কত? 10 মিলি প্লাস 1 মিলি ইকুয়াল টু 11 মিলি। S2 equal to what? সুতরাং আমরা যদি অঙ্কটা করতে চাই, এখানে যদি আমরা S2 এর মান বের করতে চাই, S2 equal to V1S1 divided V2, বা V1 এর মান হচ্ছে 10, S1 এর মান হচ্ছে 0.25, V2 এর মান হচ্ছে 11। এখান থেকে যে রেজাল্টটা আসছে তার মান হচ্ছে 0.227 মোলার। এটা হচ্ছে S2 অর্থাৎ ফেরিক আয়নের মান। অপরদিকে আমরা অনুরূপভাবে হাইড্রোক্সাইড আয়নের মান বের করব। এক্ষেত্রে আমরা যদি হাইড্রোক্সাইড আয়নের মানটাকে বের করতে চাই, এক্ষেত্রে আমরা জানি V3S3 equal to V4S4। যেহেতু প্রথম আয়নের ক্ষেত্রে আমরা V1S1 V2S2 ধরেছি, সেক্ষেত্রে তার সাথে ডিফারেন্স করার জন্য আমরা এখানে V3S3 V4S4 ধরেছি। এক্ষেত্রে V3 এর মান কত? দ্বিতীয় পাত্র থেকে হাইড্রোক্সাইডের বেলায় যেহেতু V3 এর মান হচ্ছে 1 মিলি, S3 এর মান হচ্ছে 0.5 মোলার, V3 এর মান হচ্ছে 1 মিলি, S3 এর মান হচ্ছে 0.5 মোলার। মোট আয়তন V4 equal to 11 মিলি। যেহেতু পাত্র দুটিকে একত্র করার পর আমরা হাইড্রোক্সাইড আয়নের মান বের করছি, সুতরাং V4 এর মান হচ্ছে 11 মিলি আর S4 এর মান what? সুতরাং S4 equal to V3S3 divided V4। V3 হচ্ছে 1 মিলি, S3 হচ্ছে 0.5 মোলার, V4 হচ্ছে 11 মিলি। সুতরাং এক্ষেত্রে যে মানটা আসছে, যে রেজাল্টটা আসছে,
সে রেজাল্টটা হচ্ছে 0.0454 মোলার। 0.0454 মোলার। এটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের মান। আমরা প্রথমে পেয়েছিলাম ফেরিক আয়নের মান, এবার পেয়েছি হাইড্রোক্সাইড আয়নের মান। এবার আমরা একেবারে অঙ্কের শেষ প্রান্তে এসে গেছি। অঙ্কের শেষ প্রান্তে আমরা দেখতে পাবো যে সুতরাং ফেরিক হাইড্রোক্সাইড এর কেআইপি অর্থাৎ আয়নিক গুণফল, যেহেতু ফেরিক হাইড্রোক্সাইডে দ্রাব্যতার গুণফল মান দেওয়া আছে, সুতরাং আমরা ফেরিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল বের করব। সুতরাং ফেরিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল বের করলে সূত্র অনুসারে আমরা ফেরিক আয়নের মান পেয়েছিলাম 0.227, 0.227, কিন্তু হাইড্রোক্সাইড আয়নের মান পেয়েছি 0.0454। ওকে, এখান থেকে এটাকে গুণ করলে যে রেজাল্টটা আসে তা হচ্ছে 2.124 into 10 to the power minus 5, 2.124 into 10 to the power minus 5। সুতরাং আমরা অঙ্কের একেবারে আবারও ধার প্রান্তে এসেই বলতে চাচ্ছি ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি এর মান দেওয়া আছে। আমরা ফেরিক হাইড্রোক্সাইডের কেআইপি অর্থাৎ আয়নিক গুণফলের মান পেয়েছি। এইবার যদি আমরা তুলনা করে দেখি যে কেএসপি অর্থাৎ দ্রাব্যতার গুণফল বেশি নাকি কেআইপি তথা আয়নিক গুণফলের মান বেশি, একেবারে খুব সহজভাবে বুঝতে পারছো। 10 to the power minus 38, 10 to the power minus 5, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে কেআইপি অর্থাৎ আয়নিক গুণফলের মান বেশি দ্রাব্যতার গুণফলের চেয়ে, অর্থাৎ কেআইপি গ্রেটার দেন কেএসপি। আমরা আগেই বলেছি যদি কোনো দ্রবণে আয়নিক গুণফলের মান বেশি হয় দ্রাব্যতার গুণফলের চেয়ে, তখন পদক্ষেপ পড়বে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লিয়ার হয়ে গেছো যেহেতু আয়নিক গুণফলের মান বেশি দ্রাব্যতার গুণফলের চেয়ে, সুতরাং পাত্র দুটিকে একত্র করলে অবশ্যই পদক্ষেপ পড়বে। সুপ্রিয় শিক্ষার্থী, অধ্যায় 1 এবং অধ্যায় 2 সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার করার পর আমি অধ্যায় 3 এবং অধ্যায় 4 এর ধারণা দিব। তার মধ্যে অধ্যায় 3 এর যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, সংকরীকরণ। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে যে অংশগুলো সংযুক্ত তার মধ্যে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলোর ব্যতিক্রম সহ তোমরা বিস্তারিত শিখবে। তার মধ্যে সংকরীকরণের ক্ষেত্রে বিশেষ করে মিথেন, অ্যামোনিয়া এবং পানি, তিনটি যৌগেই sp3 সংকরীকরণ হয়। এখান থেকে যে প্রশ্নটা উল্লেখযোগ্য, যে প্রশ্নটা সাধারণত বেশি বেশি আসে, সেটি হচ্ছে মিথেন, অ্যামোনিয়া ও পানিতে একই সংকরীকরণ হওয়া সত্ত্বেও বন্ধন কোণ ভিন্ন হয় কেন? তোমাদের ক্লাসে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করেছি। বন্ধন কোণ ভিন্ন হওয়ার যে কারণ তার মধ্যে ভ্যালেন্স শেল, ইলেকট্রন পেয়ার, রিপালশন থিওরি, এই থিওরি অনুসারে আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা উত্তরগুলো জেনে নিবে চিত্র সহ, ব্যাখ্যা সহ। আশা করি তোমরা পারবে। আমরা অধ্যায় নাম্বার 4 এ যাচ্ছি।
অধ্যায় 4-এ অনেক টপিকসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে পিএইচ সম্পর্কিত করতে হবে। পিএইচ কি, আয়নিক গুণফল কি, পিএইচ স্কেল কি, কোন দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করা হয়, পিএইচ এর অঙ্কসমূহ একটু দেখে নিবে। এছাড়া বাফার দ্রবণ, অর্থাৎ তোমাদেরকে বিস্তারিত পড়িয়েছিলাম বাফার দ্রবণ কি, বাফার দ্রবণ কত প্রকার ও কি কি, বাফার দ্রবণ কিভাবে তৈরি করা হয়, স্পেশালি যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তোমরা ভালো করে দেখে নিবে, তোমাদের সুন্দর করে কৌশল সহ ছক দিয়ে পড়িয়েছি, তোমরা আরেকটু রিভিশন দিয়ে নিবে। এছাড়া অধ্যায় নাম্বার 4-এর প্রশমন তাপ সম্পর্কিত কিছু কোশ্চেন তোমাদের বলা হয়েছিল, যেমন তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ স্থির কেন, অ্যাসিড বা ক্ষার যে কোনো একটি দুর্বল হলে প্রশমন তাপের মান স্থির মানের চেয়ে কম হয় কেন, আবার অ্যাসিড বা ক্ষার দুটি যদি তীব্র না হয়ে সোডিয়াম ফ্লোরাইড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় যে প্রশমন তাপের মান স্থির মানের চেয়ে বেশি হয় কেন, এই কোশ্চেনগুলো ভালো করে শিখে নিবে। অপরদিকে দহন তাপের বেলায় দহন তাপ কি, আমরা দহন তাপের যে অঙ্কগুলো তোমাদেরকে করিয়েছি, বিশেষ করে জ্বালানি হিসেবে কোনটি অধিক উপযোগী যে অঙ্কগুলো আছে তোমরা সেই অঙ্কগুলো দেখে নিবে। আশা করি পূর্বের আলোচনার সাথে মিলিয়ে তোমরা প্রস্তুতি নিলে তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে। আমরা এখন অধ্যায় নাম 5-এ যাচ্ছি। আমরা অধ্যায় নং 5-এর যে টপিকসগুলো আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ কি, কত প্রকার ও কি কি, প্রাকৃতিক প্রিজারভেটিভ কি, কৃত্রিম প্রিজারভেটিভ কি, প্রাকৃতিক ও কৃত্রিম প্রিজারভেটিভ পার্থক্য, এই বিষয়গুলো একটু ধারণা নিয়ে আসবে। বিশেষ করে কৌটাজাতকরণ তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছি, মাছ কিভাবে কৌটাজাতকরণ করা হয়, মাংস কিভাবে করা হয়, তোমাদের স্লাইড সহ বুঝিয়েছি, এগুলো তোমরা বিস্তারিত শিখে আসবে। এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস সেটি হচ্ছে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল। কিভাবে ভিনেগার প্রস্তুত করা হয়, ভিনেগারের সাহায্যে খাদ্য কিভাবে সংরক্ষণ করে তা কৌশল, তোমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে আসবে। আশা করি তোমাদের অধ্যায় নাম্বার 1, অধ্যায় নাম্বার 2, অধ্যায় নাম্বার 3, 4 এবং 5 এই পুরো বইয়ের উপর আমি যে আলোচনা করেছি, আশা করি আজকের আলোচনা তোমাদের ইয়ার সেন্স পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। আমি আরেকটু কথা তোমাদের জন্য বলবো, সেটি হচ্ছে অবজেক্টিভ। আমরা থিওরি অনেক সময় পারলেও অবজেক্টিভে খারাপ করে বসি, সুতরাং আমি তোমাদেরকে অত্যন্ত রিকোয়েস্ট করে বলতে চাচ্ছি, তোমরা বইয়ের পিছনে প্রত্যেকটা অধ্যায়ের পিছনে যে অবজেক্টিভগুলো আছে, বোর্ডের অবজেক্টিভগুলো খুব ভালো করে পড়ে আসবে এবং অবজেক্টিভ হবে 5টা অধ্যায় থেকে 5টা করে 5 × 25টা অবজেক্টিভ আসবে। প্রতি অধ্যায় থেকে 5টা করে অবজেক্টিভ আসবে। তোমরা এক্ষেত্রে তোমাদের জন্য খুবই সহায়ক হবে। প্রত্যেকটা অধ্যায়ের পিছনে যে বোর্ড অবজেক্টিভগুলো আছে বিস্তারিত ব্যাখ্যা করে পড়ে আসবে। আশা করি ওই ভিত্তিতে কোশ্চেন হবে ইনশাল্লাহ, এবং সেই অনুসারে তোমরা পারবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা আশা করি তোমাদের জন্য খুবই সহায়ক হবে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।